প্রিয় শিক্ষার্থী, তোমরা এই করোনাকালীন সময়ে নিশ্চয়ই ভালো আছো। আর এই ভালো থাকাতেই আজ আমি তোমাদের সামনে একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, যেটা তোমরা আজকের ক্লাস করলেই অনেকটা বুঝতে পারবা। আজকের এই ক্লাসে তোমাদের সকলকেই স্বাগতম। তোমরা দেখতে পাচ্ছ প্রিয় শিক্ষার্থী, আজকে আমি যে বিষয়টা নিয়ে উপস্থাপন করব, এই বিষয়টার নামই হলো জিওগ্রাফি অর্থাৎ ভূগোল। আমার জিওগ্রাফি বুক থেকে তোমরা বুঝতে পারছো বা দেখতে পাচ্ছ। আমার পরিচয়টা দিয়ে দিই। মোহাম্মদ মঞ্জুর ইলাহি, সহকারী শিক্ষক, বেরোলপলিতা মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বেরোলপলিতা, মাগুরা সদর, মাগুরা। মোবাইল নম্বর 01728257788। ইমেল monjurelahi@gmail.com। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী। আমরা আজকে যে পার্টটা নিয়ে আলোচনা করব, সেই পার্টটা সম্পর্কে আমরা একটু বিস্তারিত জেনে নিই। শ্রেণী 10ম, বিষয় ভূগোল ও পরিবেশ, অধ্যায় 8ম, মানব বসতি। আজকে আমাদের যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, অর্থাৎ পঠিত বিষয় বসতি স্থাপনের নিয়ামক। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন কিছু ছবি দেখব, যে ছবিগুলো দেখলেই আমরা আমাদের যে বিষয়টা, সে বিষয়টা সম্পর্কে স্পষ্ট ধারণা পাবো আশা করি। এখানে একটা ছবিতে দেখা যাচ্ছে কিছু একটা গুচ্ছ আকারে একটা জায়গায় গুচ্ছ আকারে কিছু বাড়ি আছে, মাঝে একটা কূপ আছে, একটা কুয়া। পরের ছবিতে আমরা দেখতে পাচ্ছি মরুভূমি এলাকা, যেখানে উট এবং মানুষ লাইন দিয়ে চলাচল করছে, শুধু বালুময় স্থান। পরবর্তী ছবিতে যা আমরা দেখতে পাচ্ছি, একটা নদীর পাশে কিছু বাড়ি আছে এবং কিছু চাষের জমিও আছে, আমরা দেখতে পাচ্ছি। পরবর্তী ছবিতে যা আমরা দেখতে পাচ্ছি, কিছু শ্রমিকরা ফসল উত্তোলন করছে, ফসল কাটছে এবং পাশেই কিছু বাড়ি আছে। আরেকটা ছবিতে দেখতে পাচ্ছি যাতায়াত ব্যবস্থা খুবই দুর্গম, পানিতে প্লাবিত। একটা বাঁশ দ্বারা তৈরি সাঁকো তৈরি করা আছে। প্রথম যে ছবিটা আমরা দেখতে পেয়েছি, এটা পানির কুয়াকে কেন্দ্র করে বসতি। মরুভূমি, যেটা তোমরা ইতিমধ্যে বুঝতে পেরেছো আমরা কোন বিষয়টা নিয়ে উপস্থাপন করতে যাচ্ছি। পানিকে কেন্দ্র করে বসতি, ফসলকে কেন্দ্র করে বসতি, দুর্গম ব্যবস্থা অর্থাৎ যাতায়াতের দুর্গম ব্যবস্থা, যাতায়াত খুব একটা ভালো না। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা বুঝতে পেরেছ যে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি, বিষয়টা হলো বসতি স্থাপনের নিয়ামক। বসতি স্থাপনের নিয়ামক। প্রত্যেকটা বসতি বা কোনো একটা বিষয়ের পিছনে কিছু নিয়ামক থাকে, যা সেই বিষয়টাকে প্রভাবিত করে। আমরা সামনে আগালে আরও অনেকটা ক্লিয়ার বুঝতে পারবো। প্রিয় শিক্ষার্থী, তোমরা কি বলতে পারো নিয়ামক কি? নিয়ামক হলো সেই উপাদান যা কোনো কিছুর উপর প্রভাব বিস্তার করে। নিয়ামক হলো সেই উপাদান যা কোনো কিছুর উপর প্রভাব বিস্তার করে। এক্ষেত্রে আমাদের বসতির উপর প্রভাব বিস্তার করেছে কতকগুলো উপাদান।
সেই উপাদানগুলো আমরা একটু জানব। তাহলে যারা মানে জিনিসটা ক্লিয়ার বুঝতে পারো না, আমরা এই পাশ থেকে আমরা একটু বুঝে নিই, দেখে নিই আমাদের সঠিক উত্তরটা কী হচ্ছে। তাহলে বলো তো কী কী উপাদান আমাদের মানব বসতির উপর প্রভাব বিস্তার করে? তাহলে প্রিয় শিক্ষার্থী তোমরা এক একজন করে বলো, আমি লিখে নিই। আমি অবশ্য আমাদের প্রেজেন্টেশনেই আমি লিখতেছি, তোমরা বলো এবং মিলিয়ে নাও। প্রথমে আছে ভূপ্রকৃতি, দ্বিতীয় পানীয় জলের সহজলভ্যতা, তৃতীয় মাটি, চতুর্থ প্রতিরক্ষা, পঞ্চম পশুচারণ, ষষ্ঠ যোগাযোগ ব্যবস্থা। চলো বিস্তারিত আমরা জেনে নিই। ভূপ্রকৃতি, এখানে একটা ছবিতে আছে সমতল ভূমিতে কৃষি চাষ হচ্ছে, সেখানে যাতায়াত ব্যবস্থা আছে এবং কিছু বাড়ি আছে, অর্থাৎ এইগুলোকে কেন্দ্র করেই এখানে একটা বাড়ি বা ঘর বসতি স্থাপিত হয়েছে। নিচে একটা জমি আছে, পাহাড়ি এলাকা দেখা যায়। এই পাহাড়ি এলাকা দুর্গম এলাকা, অর্থাৎ এখানে চাষবাস করা খুবই কঠিন, যাতায়াত ব্যবস্থা দুর্গম, অর্থাৎ যাতায়াত ব্যবস্থা খুবই ভালো না, যার কারণে এখানে বসতিটাও কম। তো দেখি প্রথম পয়েন্টে আমরা আলোচনা করেছি ভূপ্রকৃতি বসতির উপর ব্যাপকভাবে প্রভাব বিস্তার করে। দ্বিতীয়ত সমতল ভূমিতে সহজে কৃষিকাজ করা যায় বলে জনবসতি গড়ে ওঠে। তৃতীয়ত যাতায়াতের সুবিধার জন্য জনবসতি গড়ে ওঠে। পরে আমরা আরও কিছু পয়েন্ট দেখতে পাচ্ছি। পাহাড়ি ভূমি অসমতল বলে কৃষিকাজ করা ও যাতায়াত ব্যবস্থা দুর্গম, তাই বসতির ঘনত্ব কম। অর্থাৎ আমরা জানি যেখানে পাহাড়ি এলাকা সেখানে বসতিটা কম, কারণ সেখানে যাতায়াত ব্যবস্থা ভালো না এবং কৃষিকাজ করার জন্য উপযুক্ত না, যার কারণে সেখানে বসতি স্থাপিত হয় কম। যেমন পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে সমতল ভূমির তুলনায় বসতি কম, যেটা তোমরা অনেকেই জানো। আমরা পরবর্তী উপাদানে যাব, পানীয় জলের সহজলভ্যতা। আমরা এখানে কয়েকটা ছবি দেখতে পাচ্ছি। একটা কূপ, পানির কূপ আছে, একটা নদীকে কেন্দ্র করে অনেকগুলো বসতি স্থাপিত হয়েছে, যেটা তোমরা একটু পরে জানতে পারবে এই নদীটার নাম কি। হ্যাঁ, নীলনদ। এই নীলনদের পাড়েই অববাহিকায় অনেক বসতি স্থাপিত হয়েছে। আর নিচে আছে সহজে পানি পাওয়া যায় না, অর্থাৎ সহজে পানি পাওয়া যায় না, যার কারণে এখানে বসতিটাও খুবই কম, নেই বললেই চলে। প্রিয় শিক্ষার্থী, আমরা অলরেডি ছবি দেখে অনেকটা বুঝতে পারছি যে আমাদের বিষয়গুলো অর্থাৎ পয়েন্টগুলো কী কী আসতে পারে। দেখে নাও, জীবন ধারণের জন্য পানি অপরিহার্য বলে পানি প্রাপ্যতার স্থানে মানুষ বসতি গড়ে তোলে। দ্বিতীয়ত, মরুময় এবং উপমরুময় অঞ্চলে ঝর্ণা বা প্রাকৃতিক কূপকে কেন্দ্র করে সংঘবদ্ধ বসতি স্থাপন করে। সংঘবদ্ধ অর্থাৎ জায়গায় জায়গায়, যেটা আমরা প্রথম চিত্রে দেখেছি, পুঞ্জীভূত, যাকে বলা হয় বিক্ষিপ্ত বসতি, বিক্ষিপ্ত না, অর্থাৎ সংঘবদ্ধ বসতি, অর্থাৎ এক জায়গায় গুচ্ছ আকারে কিছু বসতি স্থাপন করে ওই কূপকে কেন্দ্র করে। পানীয় জলের প্রাপ্যতার উপর নির্ভর করে গড়ে ওঠা বসতিকে আর্দ্র অঞ্চলের বসতি বলে। যেখানে পানীয় জলের প্রাপ্যতা আছে, অর্থাৎ চাহিদা অনুযায়ী পানি জল পাওয়া যায়, সেই অঞ্চলকে বলা হয় আর্দ্র বসতি অঞ্চল। এ পর্যায়ে আমরা চলে যাব মাটির উর্বরতা। মাটির উর্বরতার উপর ভিত্তি করেও জনবসতি গড়ে ওঠে। যেখানে মাটির উর্বরতা অনেক ভালো, সেখানে বসতিটাও সহজে গড়ে ওঠে, কারণ সেখানে চাষাবাদ হয়, ফসল উৎপাদিত হয়, সেই ফসল
ফসলের উপর নির্ভর করে সেখানে কিছু বসতি স্থাপিত হয়। নিচে আমরা আরেকটা ছবি দেখতে পাচ্ছি যেখানে অনুর্বর জমি, এই অনুর্বর জমি যেখানে আছে সেখানেও বসতিটা তেমন একটা গড়ে ওঠে না। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে একটা পয়েন্ট দেখতে পাচ্ছি, মানুষ মাটির উর্বরা শক্তির উপর নির্ভর করে বসতি গড়ে তোলে, যেটা আমরা কিছুক্ষণ আগেই বললাম। উর্বর মাটিতে পুঞ্জীভূত জনবসতি গড়ে ওঠে, কিন্তু অনুর্বর মাটিতে বিক্ষিপ্ত বসতি গড়ে ওঠে, ছড়ানো ছিটানো বসতি গড়ে ওঠে, যেখানে একজনের সাথে আরেকজনের কোনো সম্পর্ক থাকে না। তৃতীয়ত, মাটির প্রভাবে জার্মানি, পোল্যান্ড, নরওয়ে, সুইডেন প্রভৃতি দেশের বিক্ষিপ্ত বসতির সৃষ্টি হয়েছে। অনেক জায়গায় আছে যেটা মাটিটা অনুর্বর, মাটি অনুর্বর হওয়ার কারণে সেখানে বসতি তেমন একটা গড়ে ওঠে না। আমরা কয়েকটা দেশের নাম অলরেডি আমরা জেনে ফেলেছি, যেমন জার্মানি, পোল্যান্ড, নরওয়ে, সুইডেন, এইসব দেশে বিক্ষিপ্ত বসতি সৃষ্টি হয়। প্রতিরক্ষা ব্যবস্থা, আমরা কয়েকটা ছবি দেখতে পাচ্ছি। প্রতিরক্ষা অর্থাৎ নিজেকে রক্ষা করার জন্য যে ব্যবস্থা করা হয় সেটাকেই বলা হয় প্রতিরক্ষা ব্যবস্থা। এখানে কিছু নিজেকে রক্ষা অর্থাৎ আমার নিজেকে বা দেশকে রক্ষা করার জন্য একটা বাহিনীর তৎপর আছে। এই বাহিনীর হাতে আছে অত্যাধুনিক অর্থাৎ বর্তমান যে অস্ত্রগুলো পাওয়া যায় আত্মরক্ষার জন্য বা বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করার জন্য বা বন্য জীবজন্তুর থেকে রক্ষা পাওয়ার জন্য কিছু অস্ত্র ব্যবহার করা হয়। আর নিচে আরেকটা ছবি আমরা দেখতে পাচ্ছি আত্মরক্ষায় প্রাচীনকালের অস্ত্রগুলো, অর্থাৎ প্রাচীন যুগে যারা অর্থাৎ আদিম মানুষকেই আমরা বলে থাকি। আদিম মানুষরা তারা যে আত্মরক্ষার জন্য যেসব জিনিসগুলো ব্যবহার করতো, অস্ত্রগুলো ব্যবহার করতো, সেগুলো তোমরা দেখতে পাচ্ছ। এই অস্ত্রগুলো দিয়েই তারা নিজেদের রক্ষা করত। আমরা বিস্তারিত একটু জেনে নিই। প্রাচীনকালে প্রতিরক্ষার সুবিধার জন্যই পুঞ্জীভূত বসতি স্থাপিত হয়, যেখানে প্রতিরক্ষা ভালো মানে জানমালের নিশ্চয়তা আছে, সেখানে বসতি গড়ে উঠেছে। এখনও সবার মনেই একই চিন্তা ভাবনা আছে, যেখানে নিরাপত্তা আছে সেখানে বসতি স্থাপন করা যায়, যেখানে নিরাপত্তার ব্যবস্থা নাই সেখানে বসতি স্থাপিত তেমন একটা হয় না। বহিরাগত শত্রুর আক্রমণ বা বন্য জন্তুর হাত থেকে রক্ষার জন্য একত্রে বসবাস করা হয়। আগেও করা হতো, এখনও আমরা করে থাকি। কারণ তখন কোনো আধুনিক অস্ত্রের প্রচলন ছিল না বলেই তারা একত্রে বসবাস করত। যেমন আদিম যুগের যেসব মানুষ ছিল তারা একত্রে বসবাস করত, তাদের সে সময় আধুনিক কোনো অস্ত্র ছিল না। আমরা পশুচারণ নিয়ে আমরা আলোচনা করব। পশুচারণ করার জন্য আমাদের বেশ অনেকটা জায়গার প্রয়োজন হয়, যেটা তোমরা জানো। অনেক জায়গা প্রয়োজন হয়। পশু অর্থাৎ গবাদি পশু এগুলোকে চারণ মানে এগুলোকে খাবার দাবার দেওয়ার জন্য মাঠে ছেড়ে দেওয়া হয়। যেখানে ছেড়ে দিয়ে চাষ করা হয় সেটাকে বলা হয় পশুচারণ। তাহলে আমরা ছবিতে অনেকটা দেখতে পাচ্ছি, বুঝতে পারছি, বিস্তারিত আমরা এটি জানি। পশুচারণ এলাকা সাধারণত ছড়ানো হয় বলে বড় এলাকার প্রয়োজন হয়। ফলে নিজেদের সুবিধার জন্য তারা বিক্ষিপ্তভাবে নিজেদের প্রয়োজনে তারা বিক্ষিপ্তভাবে বসতি স্থাপন করতে পারে। যোগাযোগ ব্যবস্থা, তোমরা এখানে দেখতে পাচ্ছ, যোগাযোগ ব্যবস্থা যদি ভালো থাকে সেখানে বসতি স্থাপিত হয়। আর যোগাযোগ ব্যবস্থা যদি দুর্গম হয়, যোগাযোগ ব্যবস্থা যদি ভালো না হয়, সেখানে বসতি স্থাপিত হয় না বা বসতি স্থাপন করে না বা বাড়ি সেখানে তৈরি করে না। যেটা আমরা সহজ কথায় বলি যে সেখানে বাড়ি তৈরি করে না, বা বাড়ি তৈরি করতে গেলে সে স্বাচ্ছন্দ্য বোধ করে না, যে বলে যে ওখানে নাই বা যোগাযোগ ব্যবস্থা ভালো নাই, ওখানে জমিও কিনবো না, বাড়িও করবো না, এরকমের একটা চিন্তাভাবনা অনেকের ভিতরে থেকে থাকে। আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি এখানে নীল নদের অববাহিকায় অর্থাৎ প্রাচীনকালে মিশরের সে আছে,
মেসোপটেমিয়া যেটা বলা হয়, এই নীল নদের অববাহিকায় অনেক বসতি গড়ে ওঠে, অর্থাৎ নীল নদকে কেন্দ্র করে, যেখানে যাতায়াত ব্যবস্থা ভালো এবং পানীয় জলের সহজলভ্যতা আছে, সেখানকে কেন্দ্র করে সেখানে বসতি স্থাপিত হয়েছে সে প্রাচীনকালে, আর এখন তো হচ্ছেই। পাশে দেখো আরেকটা ছবি আছে, এখানে একটা রাস্তা অর্থাৎ রোড স্থাপিত হয়েছে, সেখানে অর্থাৎ রাস্তার পাশে অনেক বাড়ি, অনেক বসতি স্থাপিত হয়েছে। আর নিচে যে ছবিটা দেখতে পাচ্ছি, এই ছবিতে অর্থাৎ বাঁশের তৈরি সাঁকো তৈরি করা আছে, এখানে যাতায়াত, অর্থাৎ এখানে যদি একটা ব্রিজ থাকতো তাহলে হয়তো এর আশপাশ দিয়ে অনেক বসতি স্থাপিত হতো, কারণ ব্রিজ নাই বলেই এইখানে বসতিটাও খুবই কম। আমরা বিস্তারিত আর একটু জেনে নিই। প্রাচীনকাল থেকেই যাতায়াতের উপর ভিত্তি করে বসতি স্থাপন করে থাকে। নদী তীরবর্তী স্থানে নৌ চলাচলের এবং সমতল ভূমিতে যাতায়াতের সুবিধার জন্য বসতি গড়ে উঠেছে, যেটা কিছুক্ষণ আগেই তোমাদের বললাম। মিশরের নীল নদের তীরবর্তী আলেকজান্দ্রিয়া ও তাজিকিস্তানের সমতল ভূমিতে সমরকন্দ নগর গড়ে উঠেছে। তোমরা হয়তো নাম শুনেছ সমরকন্দ নগর, এটাকে অর্থাৎ এই নদের তীরবর্তী এলাকায় এই নগরগুলো গড়ে উঠেছে প্রাচীনকাল থেকেই। এটা তোমরা একটু মনে রেখো, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা সারা জীবন তোমাদের এইসব অর্থাৎ সাধারণ জ্ঞানের প্রশ্ন হিসেবেও এটা কখনো কখনো আসতে পারে। প্রিয় শিক্ষার্থী, এখন কিছু প্রশ্ন আছে, এই দেখো এই প্রশ্নগুলোর উত্তর আমরা পারি কিনা, একটু চেষ্টা করে দেখো তো প্রশ্নগুলোর উত্তর আমরা জানি কিনা। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বসতির ঘনত্ব কম কেন, যেটা আমরা কিছুক্ষণ আগেই এটা সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছি এবং জানতে পেরেছি। দ্বিতীয় প্রশ্ন, আর্দ্র অঞ্চলের বসতি কাকে বলে, এটাও আমরা আলোচনা করেছি। তৃতীয় প্রশ্ন কিছুক্ষণ আগেই আমরা আলোচনা করলাম, সমরকন্দ নগর কোথায় উৎপত্তি হয়েছে, সমরকন্দ নগর কোথায় উৎপত্তি হয়েছে। প্রিয় শিক্ষার্থী, অনেকে হয়তো বা জানতে পেরেছো বা বুঝতে পেরেছো বা উত্তরটা অনেকেই বলে ফেলেছো, তা যারা জানতে পারো নাই তারা একটু জেনে নেওয়ার চেষ্টা করো, উত্তরগুলো মিলিয়ে নাও। প্রথম প্রশ্ন ছিল, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বসতির ঘনত্ব কম কেন। এখানে সংক্ষেপে আমি এই পয়েন্ট আকারে দিয়েছি, যোগাযোগ ও কৃষি চাষ ব্যবস্থা দুর্গম হয়, আর যোগাযোগ ব্যবস্থাও ভালো না, কৃষি চাষ পদ্ধতিও ভালো না, যার কারণে সেখানে বসতি কম। 2 নম্বর প্রশ্ন ছিল, আর্দ্র অঞ্চলের বসতি কাকে বলে, আর্দ্র অঞ্চলের বসতি কাকে বলে। একটু মিলিয়ে নিই, পানীয় জলের প্রাপ্যতার উপর নির্ভর করে গড়ে ওঠা বসতিকে আর্দ্র অঞ্চলের বসতি বলা হয়। তৃতীয় প্রশ্ন ছিল, সমরকন্দ নগর কোথায় উৎপত্তি হয়েছে। সমরকন্দ নগর উৎপত্তি হয়েছে আলেকজান্দ্রিয়া ও তাজিকিস্তানে, আলেকজান্দ্রিয়া ও তাজিকিস্তানে, যেটা আমি কিছুক্ষণ আগেই বললাম, যেটা সাধারণ জ্ঞানের প্রশ্ন হিসেবে কখনো কখনো আসতে পারে তোমাদের ভবিষ্যতে। আমরা বাড়ির কাজের জন্য একটা প্রশ্ন তৈরি করব, এই প্রশ্ন তৈরি করার প্রশ্ন দেখব, এই প্রশ্নের উত্তর আমরা আগামীকাল বা আগামীকাল যেদিন ক্লাস হবে সেই ক্লাসে আমরা এই প্রশ্নের উত্তর করে আসার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী, একটি অধ্যাপক আছে, অধ্যাপকটা আমি বলি। মানিক সিঙ্গাপুর পিএইচডি ডিগ্রি করার জন্য যায় এবং সেখানে স্থানীয় রডিক্স নামের এক ছেলের সাথে ভালো বন্ধুত্ব হয়, অর্থাৎ সিঙ্গাপুরেই তার বাড়ি, সেখানে তার সাথে বেশ ভালো বন্ধুত্ব হয়। রডিক্স বাংলাদেশে বেড়াতে আসলো, বিভিন্ন জায়গায় ঘুরে দেখলো, মানিককে বলল বসতি কোথাও পুঞ্জীভূত আর কোথাও বিক্ষিপ্ত কেন। মানিক তাকে কিছু উপাদানের প্রভাবের কথা বলাই বুঝতে পারল। প্রশ্ন,
মানিকের বলা উপাদানগুলো কি নামে পরিচিত? মানিকের বলা উপাদানগুলো কি নামে পরিচিত এবং এর প্রভাব ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থী, আশা করি প্রশ্নের উত্তর তোমরা পারবা এবং সকলকে আজকের ক্লাসে ধন্যবাদ। সময় নিয়ে এই ক্লাসটা উপভোগ করার জন্য অসংখ্য ধন্যবাদ। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। প্রিয় শিক্ষার্থী, ভালো থেকো, সুস্থ থেকো। করোনাকালীন মুহূর্তে আমরা ঘরেই থাকি, স্বাস্থ্যবিধি মেনে চলি, ভালো থাকি।